আসসালামু আলাইকুম। বাংলাদেশি লাইফস্টাইল ব্লগস থেকে সবাইকে স্বাগত শুভেচ্ছা। চলে এলাম একটা বিশেষ গুরুত্বপূর্ণ ব্লগ নিয়ে। আমি আসলে চেষ্টা করছিলাম আপনাদের সাথে এটা লাইভে যেতে, কিন্তু লাইভে দেওয়াটা অনেকটা ডিফিকাল্ট এখন। আর তাছাড়া এটা সময় সুযোগের ব্যাপার। তাই একেবারে একটা ভিডিও আকারে দিচ্ছি। আমি যে রোগটা ভুগছি সেটা আমি সবার সাথে শেয়ার করতে চাই, কারণ এটা কিন্তু অনেকেরই হয়তো লুকিয়ে আছে। যেমন আমার লুকিয়ে ছিল, আমি বুঝতেই পারিনি। সময় সুযোগ বুঝে একেবারে ওত পেতে উঠেছে এই শত্রুটি। এই শত্রু গায়ে পড়ে ডেকে আনার শত্রু। আমি চাই আপনাদেরও যেন গায়ে পড়ে ডেকে আনতে না হয়। আপনারাও বিষয়টা জানুন, অনেকে জানেন। তারপর যাদের জানার প্রয়োজন আছে সবাই সচেতন হওয়ার জন্যই আমি বিষয়টা বলছি। এটা আসলে এত চুপচাপ থাকে, অনেক সময় ডিস্টার্ব করে না। একটু একটু ধাক্কাধাক্কি করলে তখন মনে হয় ডিস্টার্ব করে, যেমন আমার ক্ষেত্রে হয়েছে। আমি আসলে এটা ডাক্তাররা বলছেন সে 5-6 বছর ধরে আস্তে আস্তে সে চুপচাপ বসেছিল, আস্তে করে যখন সময় সুযোগ পেল ওত পেতে উঠে এবার ধাক্কা মারলো। ঠিক এমনই হয়েছে আমার ক্ষেত্রে। আমি ধাক্কা খেয়ে একেবারে কুপকাত, কারণ এটা যে আমার ঘটবে এটা আমি চিন্তাই করিনি। এখন আমাকে জিজ্ঞাসা করতেন কেন, কারণ আমি তো তেমন এই ধরনের জিনিসগুলো তেমন খাইই নি, যে চকলেট, আইসক্রিম, কেক, হ্যান ত্যান। হ্যাঁ, সবজি খেয়েছি, মাছ খেয়েছি, মাংসটা একটু মানে মুরগির মাংসটা একটু বোধহয় বেশি খেয়েছি। আর চলছে আপনার গরুর মাংস, ছাগলের মাংস। গরুর মাংস হালকা পাতলা, কিন্তু ছাগলের মাংস টোটালি নাই। তাহলে কেন? আছে কারণ। কারণ হচ্ছে পানি প্রচুর পরিমাণে খেতে হবে, হাঁটাহাঁটি করতে হবে, প্লাস শাকসবজি খেতে হবে, এবং একটা ব্যায়ামের পর্যায়ে রাখতে হবে, ডিসিপ্লিন চলতে হবে। তবেই দেখা যাবে যে এটা আপনাকে আক্রান্ত করার সুযোগ পাচ্ছে না। আর এই রোগটা কেন হচ্ছে? এই রোগটা হচ্ছে যে আপনার পিত্তথলিতে ডিস্টারবেন্স হলেই এই রোগটা বাসা বাঁধতেছে। তো এক্ষেত্রে সবার সচেতন হওয়া জরুরি। মানে আসলে আমরা অনেক সময় এই বিষয়গুলো তেমন একটা পড়ি না, যার ফলে দেখা যায় কি যে বিষয়টা সম্পর্কে আমাদের তেমন একটা জ্ঞান নেই যতক্ষণ পর্যন্ত না নিজের উপর এটা পড়ছে। তা আমার যেহেতু পড়েছে, আই হ্যাভ এক্সপিরিয়েন্স, ফর দিস রিজনস আই ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ। গল ব্লাডারের বিষয়টাতে নানান গবেষণা, জার্নাল এগুলো ঘাটাঘাটি করে যেটা দেখলাম, ডাক্তারদের থেকে জিজ্ঞাসা করলে ওনারা অত ডিটেইলসে হয়তো এক্সপ্লেনেশন দিতে চান না, বা দেওয়ার সময় ওনাদের নাই। এই অসুখটা আসলে অনেক কিছু শিখিয়ে দিয়েছে, যেহেতু বয়স বলে একটা কথা আছে। তো বয়সের প্রেক্ষিতে কিছুটা ডিসিপ্লিন চলতে হয়। আমি আসলে ভুলেই গিয়েছিলাম যে বয়স বাড়ছে, শুনতেই হবে। তো যাই হোক, তো কী করলাম যে আপনাদের যেটা জানাতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই গল ব্লাডারের স্টোনটা নিয়ে আসলে আমার আশেপাশে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু আমি বিষয়গুলোকে নিয়ে তেমন একটা মাথা কখনো ঘামিয়েছি বলে মনে হয় না, বা জানার আগ্রহ হয়নি। তো এই পেইনটা যখন উঠছে তখন এখানে শুধু একটা সমস্যা কি জানেন, পেইন উঠবে। পেইন ওঠার পরে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আপনার গল ব্লাডারের সামথিং রং। তো ডাক্তাররা তো বিষয়গুলো জানেই। তো আমি এই অবজারভেশন আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যে পানি খাবেন, যেটা হয়তো আমরা ভুলে যাই। আমি আসলে অনেক সময় এমন গেছে যে স্কুলে আমি পানির বোতল নিয়ে গেছি, আবার সেই বোতলটা নিয়ে গেছে, তাই বলে আমি পানি খাই না তা নয়, খেয়েছি, কিন্তু একটা সার্টেন সময় আমি খুব একটা পানি খাইনি, হাঁটাহাঁটি করি নাই, ব্যায়ামের দিকে যাই নাই। খাবারের মধ্যে যে আমি আহামরি একেবারে রিচ ফুড খেয়েছি তা নয়। অনেকে বলেছে যে আপনি বাইরের খাবার খান, বাইরের খাবারও কিছুটা ডিসিপ্লিনলি খাওয়া হতো, একেবারে বিশাল ভোজ আকারে বসে খাওয়াটা সেটা পসিবল নয়। এটা আমি আসলে তেমন একটা যেহেতু আমি নানান কাজে ওই সময় আমি বেশিরভাগই ব্লগিংয়ের কাজ করার জন্যই রেস্টুরেন্টগুলোতে যাওয়া হয়, তো তেমন হয়েছে বলে আমার মনে হয় না। এটা আসলে দিন দিন এক প্রকার ওই যে কিছু কর্মক্ষমতা নষ্ট হয়ে গেছে, সেই জায়গায় যে আমার মনে হয় যে আমার শরীরে এটা বাসা বেঁধে গিয়েছে, এবং সেটা মারাত্মক এই আকারে ধারণ করেছে, যার ফলে পেইনটা ছিল প্রচুর পরিমাণে। প্রথমত লক্ষণ যেটা দেখা দিবে, আপনার অনবরত কয়েকদিন ধরে গ্যাস ফর্ম হতে থাকবে, খাবারে কিছুটা অরুচি আসবে। আমার ক্ষেত্রে কিন্তু খাবারে অরুচি আসেনি, গ্যাস ফর্মের বিষয়টা হচ্ছিল কারণ আমি গ্যাস ফর্ম আমি বেশিরভাগ আমলকি খেতাম, আমার জন্য আমলকিটা অনেক সুইটেবল ছিল। কিন্তু গ্যাস ফর্মের ক্ষেত্রে আমি হয়তো বেশি বেশি অ্যালমাসিল খেয়েছি, হ্যাঁ, এর বেশি কিছুতে আমি যাই নাই। তো এখানে যেটা দেখা যাচ্ছে যে গ্যাস ফর্ম বিষয়টাই কিন্তু এখানকার এই রোগের মেইন একটা টার্গেট মনে হয়েছে আমার ক্ষেত্রে। অন্যদের সাথে কী হলো সেটা আমি পরে ডিসকাশনে আসছি। তারপরে দ্বিতীয়ত হচ্ছে কি পানিটা আমার একটা মানে একটা নির্ধারিত করে নিতে হবে যে আমি এত থেকে এত পর্যন্ত পানি খাবো।
এটা দেওয়াই আছে, 2 লিটারের উপরে তো পানি খেতেই বলেছে। তার মধ্যে হাঁটাহাঁটি করতে হবে, খাওয়ার পর মিনিমাম উইকলি 150 মিনিটস ধরে এটা একটা এক্সারসাইজে যেতে বলেছে, বেশি ভারী এক্সারসাইজ না করলেও চলবে। এই বিষয়গুলো আর শরীরের যে মানে স্থূলতাটা এটা একটু কমাতে বলেছে ডাক্তার। আর আপনি চাইলে কিন্তু হঠাৎ করে ডায়েট কন্ট্রোলও খুব দ্রুত নিয়ে যেতে পারবেন না, এটা ডাক্তারদের কথা, গবেষণায়ও বলছে। তো আমার ক্ষেত্রে আমার ডেফিনেটলি ফ্যাটি ভাবটা ছিলই, এটাও একটা কারণ ছিল। তারপর খাওয়া দাওয়ার চাইতে আমার কেন জানি মনে হয়েছে আমার ফ্যাটি ভাবটাই বোধহয় বেশি কারণ ছিল, কারণ আমি নিজে অবজার্ভ করছিলাম যে আমার যে মানে ফ্যাটটা প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে, যেটা আগে 1 বছর 2 বছর আগে এতটা ছিল না যতটা হয়েছে। সেটার কারণ ছিল যে ওই যে আমি বসে কাজ করার কারণে আমি হাঁটাহাঁটি কাজ করাটা কম করেছি। ফর দিস রিজন এটা বোধহয় সে কারণে অনেকটা বাসা বেঁধে গিয়েছে। তো আপনারা চেষ্টা করবেন, কারণ আমি চাই না কারো হোক এরকম, কারণ এটা হচ্ছে যে গায়ে পড়ে শত্রু ডেকে আনার মতো অবস্থা। মানে আমি নিজের থেকে ইচ্ছা করছে যে আসেন আমার সাথে শত্রুতামি করেন, এটা হয়েছে সেটা। মানে এরকম একটা পজিশন যে এটা নিয়ে যতই আমি পড়াশোনা করছি ততই আমি অবাক হচ্ছি। আর একটা বিষয় আছে, আপনি যখন এটা নিয়ে চারপাশে আপনি আলোচনাতে যাবেন, জানতে চাইবেন যে আসলে আপনার হয়েছে, অন্যদের কী অবস্থা, কী করতে। এখানে একটা কথা বলে রাখি, এই সিমটম সবার কিন্তু একই রকম হয় না, শুধু পেন ছাড়া। পেইন হওয়ার পর আপনি যখন ট্রিটমেন্টে যাবেন তখন ওখানকার পজিশন অনুসারে আপনাকে ট্রিটমেন্ট দেবে। আফটার ওই ট্রিটমেন্টের পর সবার পজিশন কিন্তু একই রকম থাকে না, অনেকটা ডিফারেন্ট ক্রিয়েট হয়। আর অপারেশনের পর এটাও আমার মনে হয়েছে অনেক ডিফারেন্ট, যেহেতু আমি সার্ভে করে দেখলাম এক একজন এক এক মন্তব্য দিয়েছে। অপারেশন নিয়ে কিন্তু আমার খুব একটা মাথা ব্যথা নেই, হবে এটা নিয়ে আমি খুব একটা টেন্সও নই, কিন্তু আমি যখন সার্ভে করতে যে সবার মতামত নিচ্ছি দ্যাট টাইম আমি একটু ভয় পেয়ে যাচ্ছি। এক একজন এক একটা বলছে, তার চাইতে বেটার কারো ওপিনিয়ন না নেওয়া। হ্যাঁ, যদি অপারেশন সাকসেসফুল হয় ইট উইল বি গুড ফর ইউ। এখন কথা হচ্ছে যারা অপারেশন করবেন তারা কতটা গুড ওয়ার্ক করবেন, এটাই জানার সবচেয়ে বড় বিষয়। তবুও আমি এটাকে ওভারলুক করছি। অনেক সময় দেখা যায় কি যে আপনি ভয়ে আত্মরা হয়ে আছেন, সহজ জিনিসটাকে আপনি জটিল করে দিয়েছেন, এটা করা যাবে না। আমার ক্ষেত্রে সবার সাথে আলোচনা করে কিন্তু এটাই এসেছে। যখন আপনার ঘন ঘন গ্যাস ফর্ম হচ্ছে দ্যাট টাইম আপনি শুধু গ্যাস্ট্রিকের ওষুধের উপর ডিপেন্ড না করে আপনি চলে যাবেন ডাক্তারের কাছে, এবং আলট্রাসাউন্ড বা ওনারা যে ট্রিটমেন্টগুলো দিচ্ছেন সেটা করে রোগ ডায়াগনোসিস করাটা খুব ইম্পর্ট্যান্ট। রোগ যদি আপনি ডায়াগনোসিসের সাথে সাথে করতে পারেন তাহলে আপনার রোগটা অর্ধেক ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। অনেকে আছে রোগ ডায়াগনোসিস না করে এটা ফেলে রাখি, আচ্ছা কিছুটা পেন কিলার দিয়ে চলতে থাকুক, এরকম অনেকটা সার্ভে করে আমি পেয়েছি 2-3জনের কাছ থেকে আমি যেটুকু পেয়েছি যে তারা বারবার পেন কিলার খেয়ে খেয়ে জিনিসটাকে সেট করেছেন। আবার একটা কথা বলেছিলাম, অনেক সময় চুপচাপ থাকে, তো এটা আসলে ডাক্তারের আন্ডারে থেকে, ডাক্তারের ফলো আপে থেকে এই জিনিসগুলোকে একটা ডায়াগনোসিসের মাধ্যমে বারবার দেখা যে অবস্থানটা কীরকম। তো ডাক্তাররা সাজেশন দেন এটা ফেলে দিলেই বেটার, কারণ তাতে আপনি পরবর্তীতে খাবার দাবার একেবারে অনিয়ম করা যাবে না, কিন্তু আপনি কিছুটা তো নিয়মের মধ্যে থেকে কিছু কিছু বিষয় আস্তে 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 করে আপনি বাড়িয়ে ফেলতে পারবেন। তো আমার ক্ষেত্রে যদি বলা হয় যে আমি অপারেশনের জন্য প্রিপেয়ার্ড হচ্ছি, কিন্তু আবার আমারও ঠিক তাদের মতো এরকমই মনে হচ্ছে, আচ্ছা ঠিক আছে ভালো লাগতেছে, ইটস ওকে, থেকে যাক না। তবে আমাকে ফ্যামিলি থেকে প্রেশার দিচ্ছে যে না করতেই হবে, এটা একটা প্লাস পয়েন্ট, কারণ করতেই হবে, না করলে এটা অনেকে বলেছে যে প্রস্রাবের দিয়ে বের হয়ে যায়, মেডিসিন খেলে, হাঁটাহাঁটি করলে, কালো জিরা খেলে, নানান কথা বলছে, কিন্তু একটা দল বলছে না এগুলো কখনো বের হয় না, আর বের হলো এটা থেকেই যায়। তবে আমিও গবেষণায় দেখেছি, পড়াশোনা করে জানতে পেরেছি, যতই বলুক যেটা বের হয়ে যায় কিন্তু আসলে কিছু ছায়া রেখে যায়। কেন থাকবে ছায়াটা? এই শত্রুর ছায়া আমার দরকার নেই, এই শত্রুটাকে আমি নির্মূল করতে চাই। ঠিক যদিও মানুষদেরকে নির্মূল করা যায় না, কিন্তু একে নির্মূল করা যায় যদি আপনি চেষ্টা করেন। কি বলেন? একটু অসুস্থ হওয়ার পর আমি যখন চারপাশে একটু সার্ভে করলাম, অনেকজন এই রোগে আক্রান্ত, অথচ আমি জানতামই না।
নিজের উপর পড়ার পরেই কিন্তু জানতে পেরেছি আক্রান্তর সংখ্যা কতজন। আসলে আমরা এমনই, আমি এমন, সবাই এমন মোটামুটি। খুব কম মানুষ আছে যারা খুব সচেতন। আমি তেমন অসচেতন একজন ব্যক্তি মনে হয়েছে আমাকে। কেমন? কারণ চারপাশে যখন আরে এটা তো আমার হয়েছে, আমারও অপারেশন হয়েছে, একে জিজ্ঞাসা করছে আমারও অপারেশন হয়েছে, তো এটা সিম্পল একটা ম্যাটার, দ্যাট ইজ ডাজন্ট ম্যাটার ইন লাইফ। সবাই এটা বলছে, কিন্তু আমাকে জিজ্ঞাসা করেন আমি এই ট্রিটমেন্টের চলাকালীন সময়ে তেমন যখন পেন উঠছে, পেন ওঠার পর পেনটা যখন কমে গিয়েছে, দ্যাট আমি রিল্যাক্স, বাট আফটার দ্যাট, আফটার টেকিং দ্য মেডিসিন, আমার তখন মেডিসিন শেষ করে ফেলার পর আমার মনে হয়েছে আস্তে আস্তে মনে হয় একটু একটু করে জানান দিচ্ছে আমার সমস্যাটা কী। আগে গ্যাস ফর্মের বিষয় ছিল না, এখন গ্যাস ফর্মের বিষয়গুলো হচ্ছে। মানে এটা খেলে একটু লাগতেছে, এটা খেলে একটু লাগতেছে, একটা অন্যরকম একটা অস্বস্তিকর অবস্থা লাগছে। আমি জানি না এটার এক্সপ্লেনেশন আমি চাই কোনো ডাক্তার যেন একটা এক্সপ্লেন করে, যদিও ওটা আমাদের সময় নাই। তো সে কারণে আমরা চলে যাই যে গুগল সার্চ দিয়ে এটার সম্পর্কে জানার, সেখানে বলছে যে এরকম অস্বস্তিকর কিছুদিন থাকবে। এরপর আমি যখন নানান সার্ভেতে গেলাম, তারাও তখন বলছে যে তাদের যারা যারা অপারেশনে গিয়েছে, যারা যারা ট্রিটমেন্টে ছিল, বেশিরভাগই অপারেশনে চলে গেছে, তারা সকলে বলেছে তারা নানান প্রকার সাইড এফেক্টস সাফার করেছে। তো আমি কিন্তু এখন একটু ভয় পাচ্ছি। অপারেশন নিয়ে অত টেন্স ছিলাম না, হবে যা হওয়ার হবে, এটা ফেলে দিলেও কী হবে। আর আমি যদি সুস্থ থাকি বা লাইফটাকে যদি একটু স্মুথলি চালানো যায়, ইটস ওকে, বিরিয়ানি খাইতে পারবো, ফিশ ফিঙ্গার খাইতে পারবো, আই এম সো হ্যাপি। আমি এখন অপেক্ষা করছি অপারেশনের, অর্থাৎ 1 মাস পর ওনারা অবজারভেশন দিয়েছেন, 1 মাস পর আবার আল্ট্রাসাউন্ড হবে, সেই অবস্থানটা কী অবস্থায় আছে এটা দেখবে, তারপর ওনারা অপারেশনে যাবেন। অপারেশনের বিষয়টা প্রত্যেকেরই একটু ভয় ডর থাকেই, তবে আমি এখনও পর্যন্ত ভয়টাকে কাবু করে রেখেছি। মাঝে মাঝে হচ্ছে, কেন বললাম, ওই যে সার্ভে করতে যে নানান ধরনের কথা শুনে, তো এখন ঠিক করেছি নো ডিসকাশন ছাড়াই চলাফেরা হবে, এবং চেষ্টা করব ফলো দ্য রুলস উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দিস ডিজিজ। তো এখন আরেকটা জিনিস যেটা হচ্ছে যে একটু এনার্জিটা একটু লেস হয়েছে বয়সের কারণে, রোগটা যতটা ডিপলি চলে গিয়েছে। ফর দিস রিজন এখন বিষয় রোগের, সেটা হচ্ছে আপনার কোষ্ঠকাঠিন্য হওয়া যাবে না। আপনি সবসময় চেষ্টা করবেন শাকসবজি খেয়ে, ফাইবারযুক্ত জিনিস খাবার খেয়ে আপনার কোষ্ঠকাঠিন্যটাতে কমাতে। তো অনেকে বলেছে কালো জিরা খান, অনেকে বলেছে যে সকালে লেবু খান, অনেকে বলেছে কি জাম্বুরা খান, কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলি, কালো জিরা জিনিসটা আমি কখনো খাইনি, তবে চেষ্টা করব কালো জিরা খাওয়ার। তবে আমি তেঁতুলের টক খাওয়ার পর আমার একটু সমস্যা লাগছে, যে ভাত খাওয়ার পর আমি যখন তেঁতুলের টক খাচ্ছি তখন আমার সাথে একটু মনে হচ্ছে গ্যাস ফর্ম হচ্ছে, এটা একটা সমস্যা লাগছে। জাম্বুরা খাওয়ার পর অতটা লাগেনি, কিন্তু দুইটা জিনিস একসাথে খাওয়া হলে সবাই বলছে খান, কোনো সমস্যা নেই, কিন্তু খাওয়া যাচ্ছে না আমার ক্ষেত্রে। তো অন্যদের ক্ষেত্রে হয়তো নানান রকম অন্যরকম সিস্টেম হতে পারে। তো কোষ্ঠকাঠিন্যের বিষয়টা যদি বলা হয়, আমার ক্ষেত্রে সেটা লাগছে না। তবে একটা মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করি, হসপিটালের ক্ষেত্রে এমন হয়েছে, ওরা যখন আমাকে 3 দিন ছিলাম আমি ওখানে, তো প্রথম দিন কিছু বলেনি, সেকেন্ড দিন দেখি সকালবেলা উঠে কে আসলো, নার্স আসলো, এসে কি বললো, জোলাপ লাগান। কিসের জোলাপ? জোলাপ তো আমি চিনি না, কিসের জোলাপ? তখন ওরা বলে যে কি জোলাপ মানে আপনার বাথরুম ক্লিয়ার হবে। আমি না, আমার দরকার নেই, কারণ আমার হাতে তখন অলরেডি স্যালাইন চলতেছে, আমি তাদের এই জোলাপ লাগাবো এটা তো আমি চিনি না। তো আমি তাদেরকে বলছি না, আমার লাগবে না। এটা করে আমি অনেকটা, তখন ডাক্তার যখন আবার চেক আপে আসলো তখন উনি আমার জিজ্ঞাসা করছেন জোলাপ দিয়েছেন? আমি নাম দিইনি। তো বলে কি আপনি কি বায়ু ছেড়েছেন? হোয়াট ইজ বায়ু ছেড়েছেন? হ্যাঁ, বায়ু ছেড়েছেন, এটা তো আমি শুনিই নাই। আরে ওই বায়ু ছাড়া, যেটা নিয়ে অনেক বাজে একটা শব্দ আছে, কিন্তু ওনারা খুব সুন্দর করে বলেছেন বায়ু ছেড়েছেন। তো এই যে বায়ু ছাড়াটা কিন্তু, যদিও শব্দটা বাক্যটা লাগছে খারাপ, কিন্তু ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দিস ডিজিজ। অর্থাৎ বায়ু ছাড়লে আপনার যে কোষ্ঠকাঠিন্য সেটা কিছুটা আপনাকে রিল্যাক্স করবে, অর্থাৎ গ্যাসটাকে বের করে দিয়ে, খুব ইম্পর্টেন্ট।